হ্যালো এভরিওয়ান, সাকসেস বা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি অনন্যা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্তের সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে মেকিং অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, আগের ভিডিওটাতে আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। দুটো ক্লাস আছে পলিটির, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস, দুটো ক্লাস মিলিয়ে আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে ভালো করে বলে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে পলিটির থার্ড ক্লাস, যেখানে আমি মেকিং অফ দ্য কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো মোটামুটি আগের তোমরা আগের চ্যাপ্টারটাতে দেখেই নিয়েছো যে ভারতবর্ষের যে কনস্টিটিউশনটা তৈরি করার জন্য কি কি অ্যাক্ট পরপর বছরের পর বছর ধরে নানা রকম অ্যাক্ট পাস হয়ে তারপরে শেষ পর্যন্ত ভারতের কনস্টিটিউশনটা তৈরি হয়েছিল। ঠিক আছে, এবং সেই অ্যাক্টগুলো কোন গভর্নরের সময় হয়েছিল বা কোন ভাইসরয়ের সময় হয়েছিল সব কিছু, বা সেই অ্যাক্টের কী কী ফিচার্স ছিল সবটা আমি আলোচনা করে দিয়েছিলাম। ঠিক আছে, তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, আমি দুটো ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। বাট ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাতে হিট করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেল সাকসেস পাথকে সাবস্ক্রাইব করেছো, আমার পাশে থেকেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, মেকিং অফ দ্য কনস্টিটিউশন কিভাবে হলো? 1934 সালে দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া ওয়াজ গিভেন বাই, কে দিয়েছিল আইডিয়াটা? বাই এম এন রয়। ঠিক আছে, যাকে আমরা কমিউনিস্ট মুভমেন্টের পায়োনিয়ার বলে থাকি। ঠিক আছে, তাহলে ফার্স্ট টাইম আইডিয়াটা হয়েছিল 1934 সালে। আইডিয়া দিয়েছিলেন এম এন রায়, যাকে ভারতের পায়োনিয়ার অফ কমিউনিস্ট মুভমেন্ট বলা হয়। এটা ফার্স্ট পয়েন্ট হয়ে গেল। এরপর কি হলো? 1935 সালে কি হলো? 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি ফর দ্য ফার্স্ট টাইম অফিসিয়ালি ডিমান্ডেড এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। যখনই এম এন রয় আইডিয়াটা দিল, তারপরে কি হলো? 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তখন কি হলো? অফিসিয়ালি ডিমান্ড করলো যে আমাদের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটাকে আমরা বাংলায় বলে থাকি গণপরিষদ, সেটা আমাদের দরকার, এটা আমাদের ডিমান্ড। ঠিক আছে, আচ্ছা, এরপর কি হলো? 1938 সালে জওহরলাল নেহেরু আইএনসির পক্ষ থেকে ডিক্লেয়ার করে দিল কি, যে কনস্টিটিউশন অফ ফ্রি ইন্ডিয়া মাস্ট বি ফ্রেমড। ফ্রি ইন্ডিয়া বা স্বাধীন ভারতের জন্য একটা কনস্টিটিউশন দরকারই দরকার। ঠিক আছে, প্রচুর দরকার। আচ্ছা, হয়ে গেল। এরপরে আমরা কি পড়ব, যে ডিমান্ড অ্যাকসেপ্টেড বাই ব্রিটিশ গভর্নমেন্ট থ্রু আগস্ট অফার ইন 1940 সালে আগস্ট অফারের মধ্য দিয়ে ব্রিটিশ কি করলো? জওহরলাল নেহেরুর যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটাকে অ্যাকসেপ্ট করে নিল। ঠিক আছে, এরপরে কি আসছে? 1946 সালে যে ক্যাবিনেট মিশন ভারতে এলো। ঠিক আছে, আর তারপরে কি হলো না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ কনস্টিটিউটেড আন্ডার দ্য স্কিম ফর্মুলেটেড বাই ক্যাবিনেট মিশন প্ল্যান। এখন আমরা যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা যেটা কনস্টিটিউট হলো, সেটা কার স্কিমের ওপর ফর্মুলেট হয়েছিল না, ক্যাবিনেট মিশন যে প্ল্যান, যে 1946 সালে যে ক্যাবিনেট মিশন এসেছিল তার ওপর ভিত্তি করে কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি হয়েছিল। ঠিক আছে, এই পরপর পয়েন্ট করে একটা খাতায় লিখে রাখবে। আমি এইভাবে বলে দিলাম কারণ পরীক্ষার কোশ্চেনগুলো ঠিক এরকমভাবেই আসে। আচ্ছা, এরপর কি আছে? কম্পোজিশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, এবার কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা কিভাবে গঠনটা হলো। ফার্স্ট পয়েন্ট, আচ্ছা, তোমরা যদি এম লক্ষ্মীকান্তের বইটা খুলে নিয়ে আমার ভিডিওটা দেখো, সেক্ষেত্রে কিন্তু বেশি সুবিধা হবে। ঠিক আছে, কারণ আমি ওইখান থেকেই নোটটা বানিয়েছি, শর্ট ফর্মে নোটটা বানিয়েছি। আচ্ছা, প্রথম কি আছে না, টোটাল স্ট্রেংথ অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ 389। টোটাল স্ট্রেংথটা কত ছিল? 389। তার মধ্যে 296টা সিট ছিল ব্রিটিশ ইন্ডিয়ার জন্য, আর 93টা সিট ছিল ফর প্রিন্সলি স্টেটের জন্য। ঠিক আছে, 296টা সিট ছিল ব্রিটিশ ইন্ডিয়ার জন্য, আর 93টা সিট ছিল প্রিন্সলি স্টেটের জন্য। তাহলে টোটাল নাম্বার অফ কতগুলো আছে? টোটাল নাম্বার অফ সেশন, কতগুলো সেশন হয়েছিল না, টোটাল 11খানা সেশন হয়েছিল। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, ইচ প্রভিন্স অ্যান্ড প্রিন্সলি স্টেট অ্যালোটেড সিটস ইন প্রপোর্শন টু দেয়ার রেসপেক্টিভ পপুলেশন। ঠিক আছে, এবারে প্রত্যেকটা প্রভিন্স বা প্রিন্সলি স্টেটে কিভাবে সিটগুলো কিভাবে দেওয়া হয়েছিল না, তাদের পপুলেশনের প্রপোর্শন অনুযায়ী কিন্তু সিটগুলো দেওয়া হয়েছিল। যেমন 1 সিট পার এভরি মিলিয়ন পপুলেশন, প্রতি মিলিয়ন পপুলেশনের জন্য একটা করে সিট দেওয়া হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, থার্ড পয়েন্ট,
Allotted seat to each British province were divided into 3 principal community. 3টে প্রিন্সিপাল কমিউনিটিতে কিন্তু ব্রিটিশ প্রভিন্সে যে সিটগুলো অ্যালোটেড ছিল সেগুলোকে 3টে মেন কমিউনিটিতে ভাগ করা হয়েছিল, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে কি মুসলিম, সেকেন্ড হচ্ছে শিখ, আর থার্ড হচ্ছে কি জেনারেল, ফর জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে। এটা 3 নম্বরটা মিটে গেল। 4 নম্বরটা কি আছে না, রিপ্রেজেন্টেটিভ অফ ইচ কমিউনিটি ওয়ার ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ দ্যাট কমিউনিটি। আচ্ছা, যে কমিউনিটির হয়ে তুমি রিপ্রেজেন্ট করছো, ঠিক আছে, বা তুমি যে কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাঁড়াচ্ছ, তো তোমায় কিন্তু নিজেকে সেই কমিউনিটিরই মেম্বার হতে হবে। তাই জন্য বলছে রিপ্রেজেন্টেটিভ অফ ইচ কমিউনিটি ওয়ার ইলেক্টেড মেম্বার্স বাই অফ দ্যাট কমিউনিটি। মানে ধরো কেউ শিখদের হয়ে কেউ দাঁড়াচ্ছে, ঠিক আছে, তো তাকে যারা নির্বাচন করবে সে হচ্ছে তাকে কিন্তু শুধুমাত্র শিখ সম্প্রদায়ের লোকরাই নির্বাচন করবে, ঠিক আছে। শিখেদের রিপ্রেজেন্টেটিভ হয়ে যিনি দাঁড়াবেন তাকে কিন্তু শিখ সম্প্রদায়ের লোকরাই কিন্তু ইলেক্টেড করবে। এটাই বলতে হয় যে রিপ্রেজেন্টেটিভ অফ ইচ কমিউনিটি ওয়ার ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ দ্যাট কমিউনিটি। অ্যান্ড ভোটিংটা কি প্রসেসে হবে, মেথড অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেম। এই ভোটিংয়ের মাধ্যমে কিন্তু ভোটটা হবে, ঠিক আছে। এরপর কি আছে না, রিপ্রেজেন্টেটিভ অফ প্রিন্সলি স্টেট ওয়ার টু বি নমিনেটেড বাই দ্য হেডস অফ দ্য প্রিন্সলি স্টেট। কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র ব্রিটিশ ইন্ডিয়ার জন্য, ঠিক আছে। যে কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ হয়ে তুমি দাঁড়াচ্ছ সেই কমিউনিটির মেম্বাররা তোমাকে ইলেক্ট করবে, ঠিক আছে। এটা শুধুমাত্র ব্রিটিশ ইন্ডিয়ার জন্য। কিন্তু যদি আমার প্রিন্সলি স্টেটের ক্ষেত্রে কি হচ্ছিল না, সেই প্রিন্সলি স্টেটের যিনি হেড তার দ্বারা কিন্তু নির্বাচিত হচ্ছেন যিনি রিপ্রেজেন্টেটিভ থাকবেন। এটা কিন্তু দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। ব্রিটিশ ইন্ডিয়ার ক্ষেত্রে একরকম রুল, প্রিন্সলি স্টেটের ক্ষেত্রে আলাদা রকম রুল হয়ে গেল। এবার বলছে ইট ইজ ক্লিয়ার দ্যাট কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইজ পার্টলি ইলেক্টেড অ্যান্ড পার্টলি নমিনেটেড বডি। বুঝতেই পারছো, ব্রিটিশ ইন্ডিয়ার ক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে ইলেক্টেড বডি, আবার প্রিন্সলি স্টেটের ক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে কিন্তু নমিনেটেড বডি, ঠিক আছে। আচ্ছা, মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি ওয়ার ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, ঠিক আছে। এবার মেম্বার্স অফ অ্যাসেম্বলির যারা মেম্বার হবে তারা কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্টেড হবে কাদের দ্বারা, বাই দ্য মেম্বার্স অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি মেম্বারদের দ্বারা কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্টেড হবে। আচ্ছা, এরপর আসছে দেখো কিছু আমি ডেট বলবো না, হ্যাঁ ডেট বা মান্থ আর ইয়ার পরপর আমি বলে দিচ্ছি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ রাখতে হবে কারণ এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়, ঠিক আছে। আচ্ছা, প্রথম পয়েন্ট, ফার্স্ট ইলেকশন ওয়ার হেল্ড অন। প্রথম ইলেকশন কবে হয়েছিল, জুলাই আগস্ট 1946, ঠিক আছে। জুলাই আগস্ট মাস করে 1946 সালে প্রথম ইলেকশন হয়েছিল। আচ্ছা, ফার্স্ট মিটিং ওয়াজ হেল্ড অন। প্রথম মিটিংটা কবে হয়েছিল, সেটা হচ্ছে কিনা যে 9 ডিসেম্বর 1946, ঠিক আছে। আচ্ছা, মানে ফার্স্ট মিটিংটা কি, কনস্টিটিউশন অ্যাসেম্বলি মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ফার্স্ট মিটিংটা হয়েছিল সেটা হয়েছিল 9 ডিসেম্বর 1946। তার প্রেসিডেন্ট কে ছিল, ডক্টর সচিদানন্দ সিনহা, ঠিক আছে। আচ্ছা, প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কে ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। আচ্ছা, অবজেক্টিভ রেজলিউশন। আচ্ছা, অবজেক্টিভ রেজলিউশন যেটাকে আমরা অ্যাসেম্বলি অবজেক্টিভ রেজলিউশনটা কবে অ্যাডপ্ট করেছিল না, 22 জানুয়ারি 1947 সালে, ঠিক আছে। 22 জানুয়ারি 1947 সালে অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অবজেক্টিভ রেজলিউশন। এই অবজেক্টিভ রেজলিউশনের মডিফাইড ভার্সনটাই আমরা এখন প্রিয়াম্বেল অফ ইন্ডিয়া নামে জানি, ঠিক আছে। প্রিয়াম্বেল অফ প্রেজেন্ট কনস্টিটিউশন, ইন্ডিয়া নয়, প্রিয়াম্বেল অফ প্রেজেন্ট কনস্টিটিউশন হিসেবে আমরা জানি। আচ্ছা, এই অবজেক্টিভ রেজলিউশন মানে মেন কার দ্বারা হয়েছিল, সেটা হচ্ছে জওহরলাল নেহেরু। আচ্ছা, 13 ডিসেম্বর 1946 সালে হয়ে গেল। আচ্ছা, এবারে হচ্ছে যে অ্যাসেম্বলিটা ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটা হচ্ছে কিন্তু তার দুটো পার্ট ছিল, ঠিক আছে। একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট বডি, একটা হচ্ছে লেজিসলেটিভ বডি। যেটা কনস্টিটিউয়েন্ট বডি সেটা চেয়ার্ড বাই রাজেন্দ্র প্রসাদ, আর যেটা লেজিসলেটিভ বডি সেটা চেয়ার্ড বাই জিভি মফলঙ্কার, ঠিক আছে। এই পয়েন্টগুলো মানে একদম ধরে ধরে মুখস্থ করবে কারণ এগুলো থেকে কিন্তু পরীক্ষায় তুলে তুলে প্রশ্ন দেয়, ঠিক আছে। আচ্ছা, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করেছিল, 22 জুলাই 1947। আচ্ছা, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ন্যাশনাল অ্যানথেম কবে অ্যাডপ্ট করেছিল, 24 জানুয়ারি 1950। এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ন্যাশনাল সং কবে অ্যাডপ্ট করেছিল, 24 জানুয়ারি 1950 হয়ে গেল। আচ্ছা,
আমি প্রথমেই বললাম যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন, ঠিক আছে। আর এই কবে ইলেক্টেড হয়েছিলেন? 24 জানুয়ারি 1950 হয়ে গেল। আচ্ছা, টোটাল এক্সপেন্ডিচার টু মেক দ্য কনস্টিটিউশন, টোটাল কত খরচা হয়েছিল কনস্টিটিউশনটা তৈরি করার জন্য? সেটা হচ্ছে 64 লাখ টাকা খরচা হয়েছিল। আচ্ছা, ফার্স্ট জেনারেল ইলেকশন ওয়াজ হেল্ড অন 1951-52 সালে প্রথম জেনারেল ইলেকশনটা হয়েছিল। হয়ে গেল, মিটে গেল। এরপর হচ্ছে কি যে আমি কিছু ইম্পর্টেন্ট কমিটি আর তার চেয়ারম্যান কে কে ছিলেন সেগুলো পরপর বলে যাচ্ছি, ঠিক আছে। যেমন ধরো ইউনিয়ন পাওয়ার কমিটি, তার চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। আচ্ছা, এরপর ছিলেন ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, তারও চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। আচ্ছা, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, তার চেয়ারম্যান ছিলেন সর্দার প্যাটেল। আচ্ছা, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বারবার পরীক্ষায় আছে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কি ছিলেন? এটার উত্তর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে। আচ্ছা, আর অ্যাডহক কমিটি অন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তার চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। হয়ে গেল, মিটে গেল। এবার ড্রাফটিং কমিটি কি সেটা আমি বলছি। অ্যামং অল দ্য কমিটিস অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমিটি ওয়াজ ড্রাফটিং কমিটি, ঠিক আছে। ড্রাফটিং মানে হচ্ছে খসড়া, ঠিক আছে, যেটা হচ্ছে কিনা কনস্টিটিউশনের খসড়াটা তৈরি করেছিল এই কমিটিটা, ঠিক আছে। তো সেটাই বলছে, যেটা হচ্ছে যত কমিটি ছিল তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কমিটি হচ্ছে ড্রাফটিং কমিটি, ঠিক আছে। ইট ওয়াজ সেট আপ অন 29 আগস্ট 1947। সেটা কবে সেট আপ হয়েছিল? না, 29 আগস্ট 1947 হয়ে গেল। এই কমিটি গঠন করা হয়েছিল কেন? টু প্রিপেয়ার এ ড্রাফট অফ দ্য নিউ কনস্টিটিউশন। আমি প্রথমেই বললাম যে নতুন একটা কনস্টিটিউশন তৈরি করার জন্য যে খসড়াটা তৈরি করতে হবে, সেই খসড়াটা তৈরি করার জন্যই কিন্তু এই কমিটিটাকে গঠন করা হয়েছিল। দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি ওয়াজ ডক্টর বি আর আম্বেদকর। চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। আচ্ছা, টোটাল টাইম টেকেন টু প্রিপেয়ার দ্য ড্রাফট ওয়াজ 141 দিন। টোটাল মানে একটা ড্রাফটটা তৈরি করতে কতদিন টাইম লেগেছিল? না, 141 দিন সময় লেগেছিল, ঠিক আছে। আচ্ছা, পরের পয়েন্ট, দ্য কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অন 26 নভেম্বর 1949। প্রচুর ইম্পর্টেন্ট, মানে সাংঘাতিক ইম্পর্টেন্ট যে কনস্টিটিউশনটা কবে অ্যাডপ্ট করা হয়েছিল। কবে হয়েছিল? না, 26 নভেম্বর 1949 সালে, ঠিক আছে। আচ্ছা, অ্যাট দ্যাট টাইম ডক্টর বি আর আম্বেদকর ওয়াজ দ্য ল মিনিস্টার। সেই সময় ভারতের ল মিনিস্টার কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। আচ্ছা, হি ওয়াজ কল্ড দ্য ফাদার অফ দ্য কনস্টিটিউশন অর মডার্ন মনু। তাকে ফাদার অফ দ্য কনস্টিটিউশন বলা হয় অথবা তাকে মডার্ন মনু বলা হয়। হয়ে গেল। আচ্ছা, এলিফ্যান্ট ওয়াজ দ্য সিম্বল অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে। কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে সিম্বলটা সেটা হচ্ছে কিসের সিম্বল? না, এলিফ্যান্ট বা হাতি সাইন, ঠিক আছে। আচ্ছা, বি এন রাও ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিলেন? বি এন রাও। আচ্ছা, এরপর কি আছে? আচ্ছা, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ওয়াজ দ্য ক্যালিগ্রাফার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ওয়াজ দ্য ক্যালিগ্রাফার, ঠিক আছে, ক্যালিগ্রাফার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। দ্য কনস্টিটিউশন ওয়াজ হ্যান্ড রিটেন বাই হিম ইন এ ফ্লোয়িং ইটালিক স্টাইল। তার হাতেই কিন্তু লেখা হয়েছিল কনস্টিটিউশনটা, যেটা হচ্ছে কিনা একটা ইটালিক স্টাইলে লেখা হয়েছিল, ঠিক আছে, তার হ্যান্ড রিটিংয়ে। আচ্ছা, এবার অরিজিনাল বিউটিফুল অ্যান্ড ডেকোরেটেড ভার্সন ওয়াজ ডান বাই আর্টিস্ট ফ্রম শান্তিনিকেতন। এবার বিউটিফুল মানে এবার কি, যেটা বিউটিফুলভাবে লেখা হয়েছিল আর কি, হ্যাঁ, ডেকোরেট করা হয়েছিল, সুন্দরভাবে লেখা হয়েছিল, সেটা কোন দুজন আর্টিস্টের দ্বারা? তারা হচ্ছে শান্তিনিকেতনের আর্টিস্ট, যেমন নন্দলাল বোস আর বেওহর রাম মনোহর সিনহা, ঠিক আছে। নন্দলাল বোস আর বেওহর রাম মনোহর সিনহা, নামগুলো ভালো করে মনে রাখবে কারণ এই নামগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে, ঠিক আছে। আচ্ছা, দ্য হিন্দি ভার্সন ক্যালিগ্রাফি ওয়াজ ডান বাই, হিন্দি ভার্সন যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে বসন্ত কৃষ্ণ বৈদ্য, ঠিক আছে। অ্যান্ড ডেকোরেটেড আর ইলুমিনেটেড বাই নন্দলাল বোস। ডেকোরেট করেছিল সেই নন্দলাল বোসই, কিন্তু লিখেছিলেন যে তার নাম হচ্ছে বসন্ত কৃষ্ণ বৈদ্য, ঠিক আছে। আচ্ছা, এরপর আর কি আমরা দেখব হচ্ছে ক্যাবিনেট মিশন, যেটা ভারতে এসেছিল 1946 সালে। তো ক্যাবিনেট মিশনের মধ্যে হচ্ছে 3 জন যিনি ছিলেন আর কি, 3 জন যে মেম্বার ছিল, সেই 3 জন মেম্বারের নাম হচ্ছে কি, লর্ড পেথিক লরেন্স, সেকেন্ড হচ্ছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, আর থার্ড হচ্ছে এভি আলেকজান্ডার, ঠিক আছে। এই পেথিক লরেন্স তিনি হচ্ছেন সেক্রেটারি অফ স্টেট ছিলেন, ঠিক আছে। আচ্ছা, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পাস্ট অ্যান্ড অ্যাডপ্টেড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 26 নভেম্বর 1949। আমি প্রথমেই বললাম যে মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পাস্ট অ্যান্ড অ্যাডপ্টেড বাই, কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করলো কে? না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে? 26 নভেম্বর 1949 সালে। ইমপ্লিমেন্ট করা হয়েছিল কবে? 26 জানুয়ারি 1950 সালে, ঠিক আছে।
আর 2 মাস পর 26 জানুয়ারি 1950 সালে, যেটাকে আমরা এখন রিপাবলিক ডে হিসাবে সেলিব্রেট করি বা প্রজাতন্ত্র দিবস, সেটাই হচ্ছে সেই দিন হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। আচ্ছা, টোটাল টাইম লেগেছিল 2 বছর 11 মাস অ্যান্ড 18 দিন। ঠিক আছে, 2 বছর 11 মাস 18 দিন, অর্থাৎ মানে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ধরা যেতে পারে 3 বছর টাইম লেগেছিল। ঠিক আছে, টোটাল কস্ট পড়েছিল কত না 6.4 কোটি টাকা। ঠিক আছে, 6.4 কোটি টাকা খরচা হয়েছিল। আচ্ছা, আর হচ্ছে কি না চক্রবর্তী রাজাগোপালাচারী হচ্ছে মানে ভারতের প্রথম স্বাধীন গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন, আর চক্রবর্তী রাজাগোপালাচারী হচ্ছে মাউন্ট ব্যাটেনের থেকে মানে কি শাসনভারটা গ্রহণ করেছিল। গভর্নর জেনারেলটা পরবর্তীকালে হলেন কে না, বা যেটাকে আমরা গভর্নর বলে থাকি, তিনি হলেন কে চক্রবর্তী রাজাগোপালাচারী। ঠিক আছে, আচ্ছা, আর দুটো জিনিস মনে রাখতে হবে, যে আগে যেটাকে আমরা আইসিএস বলতাম সেই নামটা রিপ্লেসড হয়ে আইএস হলো, সেটা কবে হয়েছিল না 1947 সালে। আচ্ছা, ইন্ডিয়ান পুলিশটা যেটাকে আমরা আইপিএস বলি, ঠিক আছে, আগে শুধু ছিল ইন্ডিয়ান পুলিশ, এখন যেটাকে বলা হয় আইপিএস, সেটা চেঞ্জ হয়েছিল 1947 সালে। এবং আইএফএস যেটা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ফরেন সার্ভিস যেটা, সেটা হচ্ছে কেম ইনটু এক্সিস্টেন্স কবে হয়েছিল না 1966 সালে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর আরেকখানে আমি বলে দিচ্ছি কি আছে না 1978 সালে 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা ইন্টারনাল ডিস্টারবেন্স এই টার্মটা চেঞ্জ হয়ে গিয়ে হয়েছিল আর্মড রেবেলিয়ান। ঠিক আছে, তো আজকের টপিকটা, আজকের চ্যাপ্টারটা এইটুকুই। আজকের যে চ্যাপ্টারটা আছে, যেটাকে মেকিং অফ দ্য কনস্টিটিউশন আমরা বলে থাকি, মানে চ্যাপ্টারটা সেকেন্ড চ্যাপ্টার লক্ষ্মীকান্তের, তো সেই চ্যাপ্টারটাতে আমাদের মেনলি পড়তে হবে যে আমাদের কিছু মানে সাল বা ইয়ার আমাদের মনে রাখতে হবে, আর কে কোন চেয়ারম্যান কোথাকার ছিলেন বা কে কার ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা আসে। আচ্ছা, এই হচ্ছে আজকে চ্যাপ্টার। এবারে আজকে আমি এই চ্যাপ্টারটা থেকে প্রিভিয়াস ইয়ারে আমাদের কি কি কোশ্চেন এসেছিল ডব্লিউবিসিএস এ, দেখো সেটা বলে দিচ্ছি। ঠিক আছে, দেখবে কোশ্চেনগুলো কমন পাবে। দেখো 1999 সালে ডব্লিউবিসিএস প্রিলিমসে কোশ্চেন এসেছিল, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ পুট ইন প্র্যাকটিস অন, আমি এক্ষুনি বললাম যে ইমপ্লিমেন্ট করা হয়েছিল কবে, তৈরি হয়ে গেছিল 26শে নভেম্বর 1949, ইমপ্লিমেন্ট করা হয়েছিল 26শে জানুয়ারি 1950। ঠিক আছে, এই কোশ্চেনটা এসেছিল। সেকেন্ড কোশ্চেন দেখো দিয়েছে, দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ 1946 সালের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কে ছিলেন, আমি দেখবে ভিডিওটার মধ্যেই বলেছি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন। আচ্ছা, এরপর দেখো আবার 2002তে প্রশ্ন এসেছিল, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন, কবে অ্যাডপ্ট হয়েছিল, সেম কোশ্চেন দেখো 26শে নভেম্বর 1949। মনে রাখবে এই কোশ্চেনগুলো কিন্তু অনেকে এইগুলো থেকে ভুল করবে, একটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কবে অ্যাডপ্ট হয়েছিল, আরেকটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কবে ইমপ্লিমেন্ট হয়েছিল। ঠিক আছে, যদি অ্যাডপ্ট বলে তখন 26শে নভেম্বর 1949 হবে, আর যদি ইমপ্লিমেন্ট বলে তাহলে 26শে জানুয়ারি 1950 হবে। এই দুটো কিন্তু ডেটকে কিন্তু গুলিয়ে ফেলবে না। আচ্ছা, 2006তে এসেছিল কি না ইন্ডিয়ার নিউ কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অন, কবে অ্যাডপ্ট হয়েছিল, একই কোশ্চেন দেখো কতবার পরীক্ষায় দিয়েছে, 26শে নভেম্বর 1949। আচ্ছা, 2007-এ প্রশ্ন এসেছিল, দেখো ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং পিরিয়ডস ডিড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডেলিভারেট আপন অ্যান্ড ফাইনালাইজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে কবে থেকে কবের মধ্যে আমাদের এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা মানে কনস্টিটিউশনটা ফাইনালাইজ হয়েছিল। দেখো এখানে 4টে অপশন আছে, তার মধ্যে ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949টাই হবে, কারণ 1946 সালে ক্যাবিনেট মিশন এসেছিল সেই সময়, আর ক্যাবিনেট মিশনের ওপরই কিন্তু ফিচার্সের ওপরই কিন্তু আমাদের কনস্টিটিউশনটা তৈরি হয়েছে, তাই জন্য 1946 সালের ডিসেম্বর থেকে 1949 সালে নভেম্বর, যেহেতু 1949 সালের নভেম্বরে কিন্তু আমাদের কনস্টিটিউশনটা অ্যাডপ্ট হয়ে গেছিলো, তাহলে আমাদের এই টাইম পিরিয়ডটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা পরের দেখো প্রশ্ন কি দিয়েছিল, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য চেয়ারপারসন অফ ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটি চেয়ারপারসন কে ছিল, বারবার ধরে আমি বলে দিচ্ছি ডক্টর বি.আর. আম্বেদকর হবে। আচ্ছা, পরের প্রশ্ন, হাউ মেনি মেম্বার্স ওয়ার ইনিশিয়ালি ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, প্রথম একদম শুরুতে কতজন মেম্বার ছিল। ঠিক আছে, আমি বলেই দিয়েছিলাম 389 জন মেম্বার ছিল, যার মধ্যে 296টা সিট ছিল ব্রিটিশ ইন্ডিয়ার জন্য, আর 93টা সিট ছিল হচ্ছে প্রিন্সলি স্টেটের জন্য। আমি প্রথম থেকেই বলে দিয়েছি, দেখো সমস্ত কোশ্চেন আমার এই নোটটার মধ্যে ভিডিওটার মধ্যে তোমরা পেয়ে যাবে।
আচ্ছা, পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য বিগেস্ট সোর্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দেখবে আমি আগের ভিডিওতে বলেছি যে যখন আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়াচ্ছিলাম তখন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে, সেখান থেকে কিন্তু ম্যাক্সিমামটা নেওয়া হয়েছে কনস্টিটিউশনে। ঠিক আছে, তাহলে যদি বলে যে কোন অ্যাক্ট মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার বিগেস্ট সোর্সটা কোনটা, সেটা উত্তর হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। হয়ে গেল। আচ্ছা, পরের কোশ্চেন দেখো। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, আবার সেই একই কোশ্চেন 2010-এ দিয়েছে। ইন্ডিয়ার নিউ কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অন, কবে অ্যাডপ্ট হয়েছিল? 26শে নভেম্বর 1949-এ। আচ্ছা, আবার দেখো, সরি, একটা 2008-এ একটা মিস হয়ে গেছে কোশ্চেন, এসেছিল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স অন, কবে কেম ইনটু ফোর্স হয়েছিল কনস্টিটিউশনটা, বা কবে ইমপ্লিমেন্ট হয়েছিল? কবে হয়েছিল? 26শে জানুয়ারি 1950। তাহলে কতবার এই দুটো সাল বা এই দুটো ইয়ারকে কতবার পরীক্ষায় দিয়েছে দেখো। আচ্ছা, 2010-এ আরেকখানা কোশ্চেন এসেছিল, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যথারীতি বি আর আম্বেদকর হবে। আচ্ছা, এরপর দেখো যে মার্ক দ্য কারেক্ট ডেট অ্যান্ড ইয়ার ইন হুইচ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু বিং। তাহলে কবে ইমপ্লিমেন্ট হয়েছিল? 26শে জানুয়ারি 1950, এটা 2012-তে এসেছিল। 2013-তে কি কি কোশ্চেন এসেছিল দেখো। প্রথম কোশ্চেন এসেছিল, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কে? ফার্স্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আচ্ছা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট প্রেসিডেন্ট কে হবে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে। পরের কোশ্চেন দেখো, ইন হুজ রিপোর্ট দ্য আইডিয়া অফ ফেডারেশন অফ স্টেট ওয়াজ ফার্স্ট প্রপোজ। ঠিক আছে, এইটা একটা নতুন ধরনের প্রশ্ন যেটা আমি আমার নোটে বলিনি। তো এইখানে কোশ্চেন হচ্ছে, কার রিপোর্ট অনুযায়ী দ্য আইডিয়া অফ ফেডারেশন অফ স্টেট ওয়াজ ফার্স্ট প্রপোজড হয়েছিল? কার আইডিয়া অনুযায়ী? এর উত্তরটা হবে মতিলাল নেহেরু। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন, ইন্ডিয়া অ্যাচিভড পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স ফ্রম ইন্ডিয়া রোল অন, কবে ভারত স্বাধীন হয়েছিল? এটা তো বলার মতো কোনো প্রশ্নই নয়, সবাই জানো। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো, হু ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাডভোকেট অফ ইউনাইটেড সভেরিয়ান বেঙ্গল। ঠিক আছে, এর সঠিক উত্তর হচ্ছে এইচ.এস. সুহারওয়ার্দী। ঠিক আছে। আচ্ছা, এরপর কি কোশ্চেন দিয়েছে না, দ্য কনস্টিটিউশন 2018 সালে পরীক্ষায় এসেছিল, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন, যথারীতি অ্যাডপ্ট হয়েছিল 26শে নভেম্বর 1949। ঠিক আছে। তো দেখো, এই হচ্ছে আমাদের যে ইন্ডিয়ার প্রথম ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন থেকে কিন্তু এই প্রশ্নগুলো আমার কাছে 18 অবধি আছে। তো দেখবে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলোই বারবার পরীক্ষায় দিচ্ছে, কবে অ্যাডপ্ট হয়েছিল আর কবে ইমপ্লিমেন্ট হয়েছিল। ঠিক আছে, কে কোথাকার চেয়ারম্যান, কে কোথাকার প্রেসিডেন্ট, ড্রাফটিং কমিটির ফার্স্ট চেয়ারম্যান কে ছিলেন, বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান কে ছিলেন, এইগুলো থেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিচ্ছে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে পরের দিন একটা নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাতে হিট করতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।